প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো এবং সকল স্বাস্থ্যবিধি মেনে বাড়িতেই অবস্থান করছো। করোনার প্রাদুর্ভাব কিন্তু এখন বেশি দেখা দিচ্ছে, সুতরাং সবাই একটু বেশি সচেতন থেকো। তো আজকে আমরা নতুন একটি ক্লাস নিয়ে আসছি। তার আগে ক্লাস শুরু করার আগে আমি আমার পরিচয় দিয়ে নিই। আমি নিপা দেবনা, প্রভাষক, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, দাসিরবাজার আদর্শ কলেজ, বড়লেখা। গত ক্লাসে আমরা প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের উৎপাদন মাত্রা নিয়ে আলোচনা করেছিলাম। আজকেও আমরা প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের উৎপাদন মাত্রা নিয়ে আলোচনা করব। তো গত ক্লাসে আমরা উৎপাদন মাত্রার প্রকারভেদ এবং মাত্রাজনিত ব্যয় সংকোচন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজ এবং বৃহদায়তন এন্টারপ্রাইজ নিয়ে আলোচনা করব এবং আগামী ক্লাসে আমরা কাম্য উৎপাদন মাত্রা নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারটা একটু বড়। ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজ কি? স্বল্প বা মাঝারি মূলধন, যন্ত্রপাতি এবং শ্রমিককর্মী নিয়ে যে উৎপাদন শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে সেসব শিল্প প্রতিষ্ঠানকে ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজ বলে। সেটা আমরা আগের ক্লাসেই পড়েছি, আশা করি তোমাদের মনে আছে। তো আজকে আমরা একটু আলাদাভাবে পড়বো যে ক্ষুদ্র এন্টারপ্রাইজটা আসলে কি। উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে ক্ষুদ্র শিল্প বলতে সেসব প্রতিষ্ঠানকে বোঝায় যাদের জমি ও দালানকোঠা ব্যতীত স্থায়ী সম্পদের মূল্য ৭৫ লক্ষ টাকা থেকে ১৫ কোটি টাকা এবং শ্রমিক সংখ্যা ৩১ থেকে ১২০ জনের মধ্যে সীমাবদ্ধ। খুব খেয়াল করে সেগুলো তোমরা মনে রাখবা যে উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিন্তু স্থায়ী সম্পদের মূল্য হচ্ছে ৭৫ লক্ষ থেকে ১৫ কোটি টাকা এবং শ্রমিক সংখ্যা ৩১ থেকে ১২০ জনের মধ্যে সীমাবদ্ধ হতে হবে। আবার সেবাদানকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিন্তু জমি ও দালানকোঠা ব্যতীত স্থায়ী সম্পদের মূল্য ১০ লক্ষ থেকে ২ কোটি টাকা এবং শ্রমিক কর্মী ১৬ থেকে ৫০ জনের মধ্যে সীমাবদ্ধ হতে হবে। এবং মাঝারি এন্টারপ্রাইজে উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে মাঝারি এন্টারপ্রাইজ বলতে সেই সব প্রতিষ্ঠানকে বোঝায় যাদের ভূমি ও দালানকোঠা ব্যতীত স্থায়ী মূলধনের পরিমাণ ১৫ কোটি থেকে ৫০ কোটি টাকা এবং শ্রমিকের সংখ্যা ১২১ থেকে ৩০০ জনের মধ্যে সীমাবদ্ধ। আবার সেবাদানকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে জমি ও দালানকোঠা ব্যতীত স্থায়ী সম্পদের মূল্য ২ কোটি থেকে ৩০ কোটি টাকা এবং শ্রমিকের সংখ্যা ৫১ থেকে ১২০ জনের মধ্যে সীমাবদ্ধ। সেই সব প্রতিষ্ঠানকে মাঝারি এন্টারপ্রাইজ বলে। কিন্তু পোশাক শিল্পে ১০০০-এর মধ্যেই শ্রমিক হলেও হতে পারে। তারপর ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজের গুরুত্ব সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমে হচ্ছে ব্যয়ের ৩টা দৃষ্টিকোণ থেকে এই গুরুত্বটা আসছে। ব্যবসায় প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে, তারপর গ্রাহকের দৃষ্টিকোণ থেকে এবং অর্থনীতির দৃষ্টিকোণ থেকে। তো ব্যবসায় প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে ৩টা স্টেপ আছে। স্বল্প মূলধন, হ্যাঁ, এই ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজের ক্ষেত্রে স্বল্প মূলধন হলেই কিন্তু চলবে, বৃহৎ আকারে কোনো মূলধন না হলেও চলবে। অবস্থানগত সুবিধা, এই ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজগুলো কিন্তু জনবহুল এলাকায় হয়ে থাকে, সেজন্য প্রচুর কাস্টমারের চাহিদা থাকে এবং কোম্পানি লাভবান হওয়ার সম্ভাবনা থাকে। দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, এই কোম্পানি কিন্তু এক মালিকানা প্রকৃতির হয়ে থাকে, তাই এই কোম্পানি যেহেতু এক মালিকানা প্রকৃতির হয়ে থাকে তাই সিদ্ধান্ত গ্রহণও সুবিধাজনক হয়ে থাকে। তারপর ঝুঁকি হ্রাস, এখানে খুব বেশি ঝুঁকি থাকে না, মূলধনের গতিশীলতা খুব বেশি হয়। তারপর গ্রাহকের দৃষ্টিকোণ থেকে ক্রেতা সন্তুষ্টি, ক্রেতাকে সন্তুষ্টি এরা খুব তাড়াতাড়ি দিতে পারে, কারণ যেহেতু জনবহুল এলাকায় এই প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠে সেজন্য এদের কোম্পানির ক্রেতার চাহিদা বা তাদের পছন্দ সম্পর্কে খুব তাড়াতাড়ি অবগত হতে পারে এবং সেই অনুযায়ী তারা পণ্য তৈরি করতে পারে। আন্তর্জাতিক সম্পর্ক, যেহেতু কোম্পানিটা ছোট এবং এই কোম্পানির যারা এমপ্লয়ি থাকে তাদের সাথে কিন্তু ক্রেতার একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। পণ্যের মূল্য, যেহেতু এই কোম্পানিটা ছোট এবং তাদের ব্যয়ও কম সেজন্য পণ্যের মূল্য ক্রেতার চাহিদা মতো হয়ে থাকে, সেজন্য পণ্যের মূল্য কম হয় এবং তারা বৈচিত্র্যময় পণ্যের মাধ্যমে জীবনযাত্রার মান উন্নয়ন করতে পারে।
অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এরা কিন্তু কর্মসংস্থান সৃষ্টি করে, প্রচুর কর্মসংস্থান সৃষ্টি করে, যেহেতু এদের মূলধন কম লাগে এবং তারা সব ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকে। সেজন্য তারা মানে এই কোম্পানিগুলোর অধিকতর মানে বেশি বেশি দেখা যায়। বৃহদায়তন কোম্পানি দু একটা থাকলেও সেখানে ক্ষুদ্র এবং মাঝারি এন্টারপ্রাইজ বেশি হয়ে থাকে, সেজন্য কর্মসংস্থানের খুব বেশি সুযোগ এখানে থাকে। তারপর সম্পদের সুষম বন্টন, যেহেতু এরা কম মূলধন নিয়ে শুরু করে, সুতরাং তাদের যতটুকু সম্পদ আছে সেই সম্পদের সুষম বন্টন এখানে হয়ে থাকে। জাতীয় আয় এরা বৃদ্ধি করে এবং অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার, সদ্ব্যবহার এরাই করে থাকে। তারপর ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজ যে সুবিধা সম্পর্কে আমরা এখন পড়ব। কি কি সুবিধা আছে এখানে? এ ধরনের প্রতিষ্ঠান স্বল্প মূলধন বিনিয়োগ করেই গঠন করা হয়। এ ধরনের প্রতিষ্ঠান স্বল্প মূলধন বিনিয়োগ করেই গঠন করা যায়। তারপর এ ধরনের প্রতিষ্ঠান আয়তনে ছোট ও আইনগত জটিলতা না থাকায় সহজেই গড়ে উঠতে পারে। এদের কিন্তু কর আরোপ করা হয় না, যেহেতু এক মালিকানা প্রকৃতির প্রতিষ্ঠান, সেজন্য কর আরোপ করা হয় না, এরা কিন্তু করমুক্তই হয়ে থাকে। মালিক নিজেই প্রতিষ্ঠান পরিচালনা ও তত্ত্বাবধান করে বলে দ্রুত যে কোনো সিদ্ধান্ত নেওয়া যায়। এ ধরনের প্রতিষ্ঠানে ব্যয় ও অপচয় হ্রাস করা যায়। তারপর এ ধরনের প্রতিষ্ঠান এক মালিকানা প্রকৃতির হয় বলে আমি আগে বলেছিলাম কোনো কর আরোপ করা হয় না, এটি করমুক্ত সুবিধা পেয়ে থাকে। ভোক্তার পছন্দ মতো উৎপাদন করে ভোক্তার সন্তুষ্টি অর্জন এবং অন্যদিকে কর্মসংস্থানের সৃষ্টি করে। তারপরে এগুলা সহজেই বিলুপ সাধন সম্ভব হয়, যেহেতু মালিক একজন, সুতরাং সহজেই বিলুপ সাধন সম্ভব হয়। এবার ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজের অসুবিধা সম্পর্কে আমরা জানবো। কিছু অসুবিধা আছে এই প্রতিষ্ঠানে, এগুলো হলো এ ধরনের প্রতিষ্ঠানের সীমিত আয়তন থাকায় বাজারে প্রভাব বিস্তার করতে পারে না। মূলধনের সীমাবদ্ধতা হওয়ায় মালিক নিজেই মূলধন সরবরাহ করে থাকে। এ ধরনের প্রতিষ্ঠানে শ্রমিকদের কোনো প্রশিক্ষণ দেওয়া হয় না, তাই এরা দক্ষতা ও অভিজ্ঞতার অভাব থাকে এদের। এ ধরনের প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় অদক্ষতা দেখা যায়, যেহেতু তাদের কোনো আলাদা প্রশিক্ষণের ব্যবস্থা থাকে না, সুতরাং তারা খুব একটা দক্ষ হয় না এবং অভিজ্ঞতা সম্পন্ন হয় না। এখানে উৎপাদন কম থাকায় উৎপাদন ব্যয় বেড়ে যায়। এ ধরনের প্রতিষ্ঠান নিম্নমানের যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যবহার করে, কারণ ব্যয়বহুল বলে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের সমস্যা দেখা যায়। তাদের মূলধন যেহেতু কম, সুতরাং তারা বিদেশি কোনো যন্ত্রপাতি এবং ব্যয়বহুল বড় বড় কোনো যন্ত্রপাতি তারা ব্যবহার করতে পারে না। স্বল্প মূলধন, ক্ষুদ্র আয়তন হওয়ায় এ ধরনের প্রতিষ্ঠানের সংখ্যাধিক্য ব্যাপকভাবে লক্ষ্য করা যায়, তাই এই ব্যবসায় তীব্র প্রতিযোগিতা হয়। এটা আমি আগেই বলেছিলাম যে অধিক সংখ্যক থাকার কারণে তাদের প্রতিযোগিতার মোকাবেলা করতে হয়। এবারে আমরা জানবো বৃহদায়তন এন্টারপ্রাইজ সম্পর্কে। বিশাল পুঁজি, ব্যাপক জনশক্তি, ব্যাপক কারিগরি ও প্রযুক্তির উপস্থিতি ও দক্ষ ব্যবস্থাপনার সমাহার নিয়ে যেসব ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে উঠে সেসব প্রতিষ্ঠানকে বৃহদায়তন প্রতিষ্ঠান বা বৃহদায়তন শিল্প বা বৃহদায়তন এন্টারপ্রাইজ বলে। এক্ষেত্রে এ ধরনের প্রতিষ্ঠানের জমি ও কারখানা ভবন ব্যতীত স্থায়ী সম্পদের মূল্য 50 কোটি টাকার বেশি হতে হবে, 50 কোটি টাকার বেশি হতে হবে এবং 300 জনের বেশি শ্রমিক সংখ্যা হতে হবে। আবার সেবাদানকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে জমি ও কারখানার ভবন ব্যতীত স্থায়ী সম্পদের মূল্য 30 কোটি টাকার বেশি হতে হবে এবং শ্রমিক সংখ্যা 120 জনের বেশি হতে হবে। এই বৃহদায়তন এন্টারপ্রাইজ হলো বড় ধরনের ব্যবসা বা শিল্প প্রতিষ্ঠান। সেই সংজ্ঞা থেকে আমরা সেটা বুঝতে পারছি। বৃহদায়তন এন্টারপ্রাইজের উৎপাদনের মাত্রা এবং বাজারের আয়তন বৃহৎ প্রকৃতির হয়। এ ধরনের সংগঠন অনেক শক্তিশালী হয়ে থাকে। যেমন অ্যাপেক্স শু কোম্পানি, সেটার নাম আমরা সবাই শুনছি এবং আমরা জুতাও কিনি সেখান থেকে। তো অ্যাপেক্স শু কোম্পানি, তারপর ইউনিলিভার, যে আমরা বিভিন্ন ধরনের ক্রিম প্রোডাক্ট বা আরও অনেক ধরনের জিনিস আছে সেগুলো আমরা কিনে থাকি ইউনিলিভারের বিভিন্ন গ্রুপ থেকে। তারপর বসুন্ধরা গ্রুপ, স্কয়ার গ্রুপ, এগুলোর নাম আমরা প্রত্যেকেই শুনছি। এরা প্রত্যেকেই একটা বৃহদায়তন এন্টারপ্রাইজ। বৃহদায়তন এন্টারপ্রাইজের গুরুত্ব।
ব্যবসায়িক প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে এবং গ্রাহকের দৃষ্টিকোণ থেকে এবং অর্থনৈতিক ও সামাজিক দৃষ্টিকোণ থেকে আমরা জানবো। তো প্রথমে আমরা ব্যবসায়িক প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে হচ্ছে আধুনিক কলা কৌশলের ব্যবহার এখানে করা হয়, প্রচুর আধুনিক কলা কৌশলের ব্যবহার এখানে করা হয়, যেহেতু এরা বৃহদায়তন বা বড় মাপের শিল্প। তারপর মূলধন সংগ্রহ, তাদের মূলধন সংগ্রহ করতে কোনো কষ্ট হয় না, কারণ যেহেতু বৃহদায়তন একটা প্রতিষ্ঠান, যে কোনো ব্যাংক বা এই ধরনের অর্থ মানে সরবরাহকারী প্রতিষ্ঠান তাদেরকে সহজেই অর্থ দিয়ে থাকে। মুনাফা বৃদ্ধি, এখানে মুনাফা বৃদ্ধি করা খুবই সহজ, কারণ যেহেতু তাদের প্রোডাক্ট সারা বিশ্বব্যাপী, সুতরাং মুনাফা বৃদ্ধি করা তাদের পক্ষে খুবই সহজ। তারপর উৎপাদন ব্যয় হ্রাস, এখানে খুব সহজে হ্রাস করা যায়, কারণ প্রচুর প্রোডাক্ট এখানে উৎপাদন করা হয় এবং একক প্রতি গড় ব্যয়, আমরা যেটা গত ক্লাসে পড়েছিলাম, যেহেতু প্রচুর উৎপাদন করা হয়, উৎপাদন বেশি থাকার কারণে একক প্রতি গড় ব্যয়টা কমে আসে এবং সেই কারণে মূল্যও কিন্তু কম হয়। তারপর শ্রম বিভাগ, যেহেতু এটা বৃহদায়তন কোম্পানি, সুতরাং এখানে শ্রম বিভাগ হয়ে থাকে। বিভিন্ন উপবিভাগ, বিভিন্ন কোম্পানির ভিতরে বিভিন্ন উপবিভাগ এবং বিভিন্ন পর্যায়ে এই শ্রম বিভাগগুলা হয়ে থাকে। যেহেতু শুধু এটা একটা দেশে নয়, পুরো বিশ্বে তাদের প্রোডাক্ট বিক্রি করা হয় এবং তাদের পুরো বিশ্বে তাদের ব্রাঞ্চ আছে, শাখা আছে, সুতরাং বিভিন্ন শ্রম বিভাগে এখানে কার্য সম্পাদন করা হয়। তারপর গ্রাহকের দৃষ্টিকোণ থেকে উন্নত মানের পণ্য গুণ, হ্যাঁ এখানে এই প্রতিষ্ঠানের সকল পণ্যই কিন্তু উন্নত মানের হয়, সেটা আমরা বলে দিতে পারি, কারণ যেহেতু এরা আন্তর্জাতিক বাজারে তাদের ব্যবসা পরিচালনা করে, সুতরাং তারা কিন্তু একটা পণ্যের মান সম্পর্কে খুবই সচেতন, সেজন্য গ্রাহকরা খুব বিশ্বাস এবং আস্থার সাথে তাদের পণ্য কিনতে পারে। ক্রেতার আস্থা ও বিশ্বাস, এটা আমি আলোচনা করে ফেলেছি, যে ক্রেতার আস্থা ও বিশ্বাস তারাই কিন্তু অর্জন করতে পারছে, কারণ তাদের প্রত্যেকটা পণ্য খুবই মানসম্পন্ন। এরা কিন্তু বিভিন্ন নতুন প্রযুক্তি ব্যবহার করে নতুন পণ্য নিয়ে আসছে, বিভিন্ন বৈচিত্র্যময় পণ্যের মাধ্যমে জীবনযাত্রার মান উন্নয়ন করে আসছে। ক্রেতার সন্তুষ্টি বিধান সহজেই তারা করতে পারে। তারপর অর্থনৈতিক ও সামাজিক দৃষ্টিকোণ থেকে প্রাকৃতিক সম্পদের সর্বোত্তম ব্যবহার এখানেই হয়। কর্মসংস্থানের সুযোগ, এখানে কর্মসংস্থানের সুযোগের কোনো অভাব নেই, কারণ প্রচুর লোক তারা তাদের কাজে ব্যবহার করা হয় এবং তাদের বিভিন্ন শাখা, বিভিন্ন উপশাখায় প্রচুর কর্মী তারা নিয়োগ করে থাকে। প্রতিযোগিতায় সুফল তারা সহজে অর্জন করতে পারে, যেহেতু এই বৃহদায়তন কোম্পানির খুব একটা বেশি সংখ্যক নেই, তারা যে কয়টা কোম্পানি আছে তাদের মধ্যে এই প্রতিযোগিতা, এবং যে কোম্পানি যত ভালো প্রোডাক্ট বিক্রি করতে পারবে, ক্রেতা সন্তুষ্টি দিতে পারবে, সেই কোম্পানির প্রতিযোগিতায় বা বাজারে বেশি দিন টিকে থাকবে। জাতীয় আয় তারা বৃদ্ধি করে, যে দেশে এই বৃহদায়তন কোম্পানিগুলা বেশি সেই দেশের জাতীয় আয় তত বেশি, কারণ তারা অর্থনীতিকে খুব বেশি ত্বরান্বিত করে। তারপর বৃহদায়তন এন্টারপ্রাইজের সুবিধাগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। আর্থিকভাবে অধিক সচ্ছল উদ্যোক্তারা কিন্তু বৃহদায়তন প্রতিষ্ঠান গঠন করে, ফলে এ ধরনের প্রতিষ্ঠানে পর্যাপ্ত মূলধন থাকে। বৃহৎ প্রতিষ্ঠান ফলে শ্রম বিভাগের সুবিধা কিন্তু এখানে থাকে, আমরা আগেই আলোচনা করেছিলাম। অধিক মূলধন থাকায় সহজে ব্যবসা সম্প্রসারণ করা সম্ভব হয়। এ ধরনের প্রতিষ্ঠানে আধুনিকতার পূর্ণ মাত্রা পরিলক্ষিত হয়, তারাই কিন্তু আধুনিকতা এই বিশ্বে নিয়ে এসেছে। এ ধরনের প্রতিষ্ঠানে দক্ষ ব্যবস্থাপনা ও পরিচালনার মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। তাদের প্রত্যেকটা কর্মী কিন্তু প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা এবং অভিজ্ঞতা অর্জন করে। এখানে অধিক কর্মসংস্থানের সুযোগ থাকে, বৈচিত্র্যময় ও উন্নত মানের পণ্য সরবরাহ করে জীবনযাত্রার মান তারা উন্নত করে বা মান বৃদ্ধি করে। এটা হচ্ছে আন্তর্জাতিক বৃহদায়তন এন্টারপ্রাইজের সুবিধা। এরপর বৃহদায়তন এন্টারপ্রাইজের অসুবিধাগুলো আমরা জানবো। হ্যাঁ, যদিও এটা বৃহদায়তন এন্টারপ্রাইজ, কিন্তু এরও কিছু অসুবিধা আছে। সেগুলো হচ্ছে উদ্যোক্তারা যৌথভাবে বৃহদায়তন
গঠন করে বলে এর গঠন অনেক ব্যয়বহুল হয়। এ ধরনের প্রতিষ্ঠানে কাজের সিদ্ধান্ত গ্রহণে নমনীয়তা থাকে, ফলে সিদ্ধান্ত নেওয়া সময় সাপেক্ষ ব্যাপার। যেহেতু মালিক একজন নয় সুতরাং এবং মালিক এক জায়গার নয়, সুতরাং তাদের সিদ্ধান্ত গ্রহণে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এ ধরনের প্রতিষ্ঠানে অনেক ঝুঁকি থাকে, অধিক উৎপাদন হয় কিন্তু বাজারে চাহিদা ওঠানামা করলে পণ্য অবিকৃত থাকার সম্ভাবনা থাকে। যেহেতু তারা প্রচুর পণ্য উৎপাদন করে, সেজন্য এই ঝুঁকিটা তাদের থাকে। এখানে ব্যক্তিগত তত্ত্বাবধান সম্ভব না হওয়ায় অনেক সময় খরচ কমানো সম্ভব হয় না, ফলে ব্যয় বৃদ্ধি পায়। কারণ তারা একটা প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করতে পারবে, কিন্তু অনেকগুলো প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করা যেমন বাংলাদেশে যদি ইউনিলিভারের দায়িত্বে একজন থাকে, তাহলে সেই একজনের পক্ষে এত সেক্টর কিন্তু মেনটেন করা সম্ভব হয় না। সেজন্য এই ধরনের সমস্যা তাদের থাকে যে ব্যয় বৃদ্ধি হয়ে যায়। এ ধরনের প্রতিষ্ঠানে উৎপাদন কাজ অনেক বিস্তৃত থাকায় কর্মীদের উপর নির্ভর করে থাকতে হয়, ফলে উদ্যোক্তারা বিভিন্ন সমস্যায় পড়ে থাকে। কর্মীদের উপর নির্ভর হয়ে তাদের অনেক কাজ করতে হয়, কারণ সেখানে নিজে তত্ত্বাবধান করতে পারে না, কর্মীর মাধ্যমে তারা খোঁজখবর নেয়, সেজন্য এই ধরনের সমস্যা পড়তে হয়। তো আজকের ক্লাসে আমরা এইটুকু পড়লাম। ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজ এবং বৃহদায়তন এন্টারপ্রাইজ সম্পর্কে খুব ভালোভাবে ধারণা নিয়েছি, আমি আশা করি তোমরাও নিয়েছো। এবং আগামী ক্লাসে আমরা কাম্য উৎপাদন মাত্রা সম্পর্কে জানবো। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাই।